পলাশবাড়িতে রাম মন্দির বানিয়ে ভয় দেখাবে যে এখান দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঢুকবো, ভয় দেখিয়ে প্রতিবেশী চলে আসবে, চিকেন নেক দখল করে ফেলবে, এগুলো ভয় দেখিয়ে লাভ নাই। এই বাংলাদেশে সেই প্রচেষ্টা কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না, হতে আমরা দেব। আমরা এই লিটারেচার, জুলাইয়ের লিটারেচারের পাশাপাশি আমরা চাই যে জেনারেশন জুলাই বিপ্লব করেছে তাদের মধ্যে থেকে এমন সব ব্যক্তি বেরিয়ে আসুক যারা টার্কির সেলজুক বাইরাক্তারের মতো ড্রোন টেকনোলজিতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে, মিসাইল টেকনোলজিতে বাংলাদেশকে এমন পর্যায়ে পৌঁছে দেবে যে বাংলাদেশের একটা মিসাইলের ভয়ে বাংলাদেশের আশেপাশে কয়েক হাজার কিলোমিটার থেকে কেউ বাংলাদেশ থেকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না। আমাদের বে অফ বেঙ্গল, আমাদের নৌবাহিনী, বিশাল সমুদ্র সীমানা যা কিছু আছে, এগুলো নিয়ে আমাদের জেনারেশন জি যারা মহাকাব্যিক একটা বিপ্লব করেছে বাংলাদেশটাকে রক্ষার ব্যাপারে, তারা এমন সব জিনিস বের করে আনবে, এমন সব অবদান রাখবে রাষ্ট্রের জন্য, সায়েন্স টেকনোলজিতে, সামরিক প্রযুক্তিতে, অর্থনীতিতে। বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর যে অর্থনীতি, সেটার থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার কি পদ্ধতি আছে, এইটাই জেনারেশন জির পক্ষেই বের করা সম্ভব। পুরনো ধাঁচের যারা চিন্তা করে তারা কখনো পুরনো বৃত্ত থেকে বের হতে পারে না। যারা বৃত্ত ভাঙার সাহস দেখায় তাদের পক্ষে এটা সম্ভব। সুতরাং 56,000 বর্গমাইল যে শুধুমাত্র আমাদের ভৌগোলিক সীমারেখা নয়, যেটা প্রফেসর ইউনূস সাহেব বারবার বলতেন যে আমাদের বিশাল সমুদ্র সীমা, এটা আমাদের আভ্যন্তরীণ ভূখণ্ড যেটা, সেটার অংশ। বাংলাদেশ বৃহৎ ক্যানভাসে আমাদেরকে কল্পনা করতে হবে। বাংলাদেশকে এই বিশাল সমুদ্র সীমা সহ বাংলাদেশের যে সম্পদ আছে সেটাকে কিভাবে ব্যবহার করে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ একটি অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতিতে একটা সমৃদ্ধ জাতি নিজেরা হতে পারবো, তেমন কিছু করার শক্তি, সাহস এবং হিম্মত এই জেনারেশনের আছে। আমাদেরকে তাদেরকে শুধুমাত্র সুযোগটা তৈরি করে দিতে হবে, তাদেরকে উৎসাহটা দিয়ে যেতে হবে। যে এই মহাকাব্যিক বিপ্লবের যে প্রতিফলন থাকার কথা ছিল আমাদের জীবন জুড়ে, আমাদের সাহিত্যে, আমাদের সংস্কৃতির অন্যান্য সেক্টরে, আমাদের রাষ্ট্রে, আমাদের আইনি কাঠামোয়, আমাদের বিচারিক কাঠামোর মধ্যে, সব জায়গায় এটার ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে হাসান রুবায়েত এবং মাবরুর রশিদ বান্নার বক্তব্য শুনছিলাম, তাদের হতাশা এবং তাদের কষ্টের কথাগুলো শুনছিলাম। প্রত্যেকটি শব্দের সাথে আমি একমত পোষণ করি যে 1400 মানুষের রক্ত দেয়া এবং আরও প্রায় 35,000 মানুষের আহত হওয়া, অঙ্গহানির শিকার হওয়া, চোখ হারানো, হাত পা হারানো, তাদের যে অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেলাম, সেটির প্রতি আমরা জাস্টিস করতে পারলাম না এখন পর্যন্ত। কেন একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হয়নি, এই প্রশ্ন আমার ছিল, আমার করার কথা ছিল। এবং চলচ্চিত্রের যিনি মানুষ তিনি অবশ্য এটি বললেন যে এটি হয়নি। আমি হাসান রুবায়েত সাহেবকে অনুরোধ করব যে আপনি যদি জুলাইয়ের উপরে একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর উদ্যোগ গ্রহণ করেন, ফান্ড নিয়ে যদি সমস্যা হয় আমরা চেষ্টা করব সবাই মিলে ফান্ড আপনাকে জোগাড় করে দেওয়ার জন্য। আর কিছু না পারলে আমার একটা ভাঙাচোরা গাড়ি আছে, দরকার হলে আমি এটা বিক্রি করে দিব, তবু আপনি একটা ফিল্ম পাবেন। আনাসের চিঠি, এই একটা চিঠি আমার কাছে মনে হয় যে আমাদের দেশে স্পিলবার্গের মতো পরিচালক আছেন, মাবরুর রশিদ বান্নারা আছেন, অনেকেই আছেন, তারা পারবেন। এই একটা চিঠির উপরে ভিত্তি করে তো একটা সুবিশাল চলচ্চিত্র হতে পারে। রিয়া গোপের কাহিনী, আবু সাইদের প্রসারিত 2 হাত, আসহাবুল ইয়ামিনের এপিসির থেকে পড়ে যাওয়া, মীর মুগ্ধের পানি লাগবে পানি, এরকম হাজারো হৃদয়স্পর্শী, জীবন জুড়ে থাকার মতো যে মহাকাব্য, প্রত্যেকটি আমাদের সিনেমার উপজীব্য হতে পারে, আমাদের শর্ট ফিল্মের, আমাদের সাহিত্যের, নাটকের, কবিতার উপজীব্য বিষয় হতে পারে, হতে হবে। এটাকে আমাদের সাহিত্যে, আমাদের ভাবনায়, আমাদের জীবন জুড়ে এই কাহিনীগুলোকে নিয়ে আসতে হবে। যারা ভুলে গেছেন যে কাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় চলে আসলেন, তারা ক্রমাগত কিভাবে এটাকে সহ্য করছেন, যে যাদেরকে এই 1400 মানুষের জীবনের উপর দিয়ে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করলাম,
তারা আস্ফালন দেখাবেন, তারা প্রতিনিয়ত জুলাইকে আন্ডারমাইন করার চেষ্টা করবেন, প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের জীবনকে হুমকির মুখে ফেলবেন, হুমকি ধামকি দেবেন, জুলাইকে সন্ত্রাস বলবেন। আমাদের এই বিপ্লবের অন্যতম নায়ক ওসমান হাদিকে সন্ত্রাসী বলার ধৃষ্টতা দেখাবে। আপনারা চেয়ে চেয়ে দেখেন, এই জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম? এই জন্যই কি বিপ্লব হয়েছিল? 17 বছর রাজনীতিবিদরা যারা ক্ষমতায় আছেন তারা সহ, যারা ক্ষমতায় নাই তাদের সহ বলছি, কিছুই কিন্তু করতে পারেন নাই। এই জেনারেশন জি যেটা 36 দিনে করে দেখিয়েছে, এদেরকে ভুলে যাওয়া মানে নিজের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। জুলাইকে ভুলে যাওয়া মানে 1400 শহীদের সাথে শুধু নয়, পুরো জেনারেশনের সাথে বিশ্বাসঘাতকতা করা। কিভাবে পারেন আপনারা জুলাই সনদের বাস্তবায়ন না করে থাকতে? যে আকাঙ্ক্ষা, যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেকটা তরুণ ঝাঁপিয়ে পড়েছিল, তারা তো বলেছিল দেশটা কারো বাপের না। তা আপনারা বাপের দোয়া, ভাতিজির দোয়া, কন্যার দোয়া গোটা বাংলাদেশ ভরে ফেলছেন কেন? এই দেশটা যে কারো বাপের নয়, এই স্লোগান দিয়ে, এই মহাকাব্যিক একটা বক্তব্য দিয়ে তো জুলাই বিপ্লব হয়েছিল। আপনি কয়েক মাসের মাথায় সেটা উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করলে সেটা বুমেরাং হতে বাধ্য। আপনার অচিরেই সেটা হয়তো উপলব্ধি করবেন। আমরা চাই না সেই পরিস্থিতি সৃষ্টি হোক। দয়া করে সংযত হন। জুলাইয়ের অমানবিক যে গণহত্যা, যে গণহত্যার কথা বলছি, সেটা ইন্টারন্যাশনাল লতে জেনোসাইড যেটা বলা হয় সেটা নয়, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। সেটার বিচার কেন স্লো হয়ে গেল? সেটার তদন্ত গত 4 মাসে একটিও তদন্ত রিপোর্ট দাখিল হলো না, একটিও নতুন বিচার শুরু হলো না কেন? আমরা কি এদের বিচারগুলো করতে চাই না? এদের প্রত্যেকটা বিচার আমাদেরকে সম্পন্ন করতে হবে। তা না হলে যারা রাস্তায় আস্ফালন করছে তারা কিন্তু আবারও ফিরে আসার ধৃষ্টতা দেখাবে। বিচারিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যেই যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলার রায় হয়েছে, এই রায়টি আমি সবাইকে অনুরোধ করব যে এটা পড়ে দেখা উচিত। এই রায়টির উপরে অনেক বই লেখা উচিত। প্রত্যেকটি সাক্ষ্যের উপরে আরেকটি বই লেখা সম্ভব। খোকনচন্দ্র বর্মন গুলিতে যার মুখমণ্ডল পুরোটাই উড়ে গিয়েছে, সে তার বর্ণনা দিয়েছে। যে ছেলেটির শরীরে 600-র মতো পেলেটস এখনো রয়েছে, তারা সাক্ষী দিয়েছে। যারা চোখ হারিয়েছে তারা সাক্ষী দিয়েছে। এই প্রত্যেকটি কাহিনী বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের একটা জায়গায় স্থান পেয়েছে। সেগুলোকে ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে, যাতে করে যে স্বৈরশাসক, যে ফ্যাসিস্ট, যারা আবার আস্ফালন করার চেষ্টা করছে, এটা এই ন্যারেটিভটাকে এমন জাজল্যমান করতে হবে যে ওরা আর কখনো চোখ তোলার সাহস পাবে না। বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি করতে হবে। বহু কষ্টে, বহু স্বপ্ন নিয়ে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হলো। প্রত্যেকটি কর্নার জুলাইকে ধারণ করে তৈরি করা হলো। আমাদের যে আবেগ ছিল, জুলাইয়ের বিপ্লবীদের যে কর্মকাণ্ড ছিল, প্রত্যেকটা জিনিসকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি 17 বছর ধরে ক্রসফায়ার, গুমের মতো ভয়াবহ অপরাধগুলো নিয়ে যা কিছু করেছে, আয়নাঘর তৈরি করেছিল যেগুলো, প্রত্যেকটি সেখানে স্থাপন করা হয়েছে। কী কারণে জুলাই জাদুঘর ওপেন করা হচ্ছে না আমরা জানতে চাই। জুলাই জাদুঘরে একজন দর্শক প্রবেশ করে যখন বের হয়ে আসবে, তার সমস্ত হৃদয় ভারাক্রান্ত হবে এবং সে এমন একটি অনুভূতি নিয়ে বেরিয়ে আসবে যে 17 বছরে যে নিষ্ঠুর স্বৈর শাসক বাংলাদেশে ছিল, সে কতটা নৃশংস ছিল তার প্রতি একরাশ ঘৃণা, এবং ভবিষ্যতে বাংলাদেশে এমন স্বৈর শাসক আর কখনো না আসুক, এমন একটা শপথ নিয়ে প্রত্যেকটা দর্শক সেখান থেকে বের হবে। আপনি কেন সেই জাদুঘরটা ওপেন করছেন না? আমাদের জাতীয় একটা বদনাম আছে যে আমরা দ্রুত কিন্তু ভুলে যাই। যে জিনিসগুলো আমাদেরকে এই কাহিনী ভুলতে দেবে না সেগুলো উন্মুক্ত করতে হবে। যেমন ফিল্ম করতে হবে, শর্ট ফিল্ম করতে হবে, কবিতায় লিখতে হবে, সাহিত্যে লিখতে হবে, তেমনি জাদুঘরে এটা থাকতে হবে। বিচারিক কাঠামোর মধ্য দিয়ে, বিচারিক রায়ের মধ্য দিয়ে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এই জিনিসগুলো সারা জীবনের জন্য দুনিয়ার সামনে
এটা সংরক্ষণ করতে হবে। জুলাই বিপ্লবের লিটারেচার যে চোখ দিয়ে যে দেখার কথা বলছি, এটাকে যদি আরও বিস্তৃতভাবে চিন্তা করা হয়, রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারগুলো, সেই জায়গায় যখন জুলাইয়ের এই চেতনাগুলো প্রতিফলিত হবে, দেশটা বাপের হবে না কারো, সেটা যখন আমরা সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা করব, যেখানে পরিবারতান্ত্রিক বারবার ফিরে আসার শাসক হওয়ার ক্ষমতাকে রোধ করে দেওয়া হবে আইনি কাঠামোর মধ্য দিয়ে, সেটাও কিন্তু জুলাইয়ের লিটারেচার শুধুমাত্র কবিতা এবং গল্পেই হবে না, সংবিধানের একটা অনুচ্ছেদের মধ্য দিয়েও জুলাইয়ের লিটারেচার হতে পারে। বিচারিক একটি রায়ের মধ্য দিয়ে, বিচারিক রায়ের একটি অবজারভেশন, একটি পর্যবেক্ষণের মধ্য দিয়েও জুলাইয়ের লিটারেচার হতে পারে। সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই সম্পন্ন করতে হবে। পোস্ট ডিলিট করো নইলে সমস্যা হবে, এই একটা স্লোগান ছিল একসময়। আবার মনে হচ্ছে সেই সময়টা ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু জুলাইয়ের সময়ে যেহেতু আমাদের জেনারেশন জি পোস্ট ডিলিট করেনি, নতুন করে আর কেউ পোস্ট ডিলিট করতে বাধ্য করতে পারবে এই কথা আমরা বিশ্বাস করি। সুতরাং কোনো পোস্ট ডিলিট হবে না, কোনো লিটারেচার হওয়া বন্ধ হবে না। বাংলাদেশকে আমরা যে জায়গায় নিতে চেয়েছি, আমাদের শহীদেরা নিতে চেয়েছে, বাংলাদেশ সেই জায়গায় যাবে। সেই জায়গায় বাংলাদেশকে আমরা নেবই ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি শহীদ আনাস, আসহাবুল ইয়ামিন, মীর মুগ্ধ, আবু সাইদ সহ যে শহীদেরা বাংলাদেশকে 17 বছরের এক অন্ধকার সময় থেকে মুক্তি দিয়েছে, শুধুমাত্র 17 বছর নয়, বাংলাদেশে আগের যারা ন্যারেটিভ নির্মাণ করেছে, সজলের বক্তৃতা আমি পুরোটা শুনতে পারিনি, যে ন্যারেটিভগুলো আমাদেরকে শিখিয়েছে যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানেই রাষ্ট্রদ্রোহী, স্বাধীনতা বিরোধী, যারা আমাদের জাতিসত্তার শক্তির যে জায়গাগুলো সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে সাংস্কৃতিক বয়ান নির্মাণের চেষ্টা করেছে, জুলাই বিপ্লব কিন্তু সেই প্রচেষ্টাগুলোকেও পরাজিত করেছে। সুতরাং আমাদের উসমান হাদি সহ এই বিপ্লবের সৈনিকেরা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার একটা পরিবর্তন করেছেন বিপ্লবের মাধ্যমে তা নয়, তারা একটি সাংস্কৃতিক বিপ্লবও করেছেন। আমাদের আত্মবিশ্বাসের দিগন্তকে উন্মোচন করেছেন। যারা আমাদেরকে ছোট করে দেখতে শিখিয়েছিল গোটা দুনিয়াকে, তাদের লেন্স দিয়ে আমাদেরকে দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, আমাদের অসংস্কৃত মনা, এইভাবে তাদের লেন্স দিয়ে দেখিয়ে গোটা দুনিয়ার কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল বাংলাদেশকে। সেই লেন্স ভেঙে দিয়ে আজকে দুনিয়াকে আমাদের জুলাইয়ের লেন্স দিয়ে দেখতে সুযোগ তৈরি করে দিয়েছে। এটা ছিল একটা কমপ্লিট সাংস্কৃতিক বিপ্লব। এইটাকে সাস্টেইনেবল করা, এইটাকে ধরে রাখার জন্য যে কাজ, সেগুলো আজকের ওয়ার্কশপ থেকে সারাদিন আমরা, বা সারাদিন না হলে অর্ধেক দিন ধরে আমরা এটা শুনছি, সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। যে জাতি এইভাবে রক্ত দিতে পারে, যেই জাতি ছোট্ট দুটো ওয়ার্ডের মধ্য দিয়ে ওসমান হাদির মতো একটা ন্যারেটিভ নির্মাণ করতে পারে, তাদেরকে দুনিয়ার কেউ হারাতে পারবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। আজকে রেভুলেশনস ওয়াচকে ধন্যবাদ। যে সংগ্রাম তারা শুরু করেছেন, যে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকা দরকার। আজকে যেমন লিটারেচার নিয়ে কথা হয়েছে, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে ওয়ার্কশপ হবে। যে জুলাইয়ের জন্য আমরা জীবন দিয়েছি, সেই জুলাইকে সফল করার জন্য, চূড়ান্ত পর্বে অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করার জন্য যা যা করা দরকার, সেই কাজগুলো করার ক্ষেত্রে এই জেনারেশনের প্রত্যেকটা প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামীর বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে সর্বোচ্চ আসনে আমরা দেখব, সেই দিন দেখার অপেক্ষায় আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি।